এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আফরানের ধমক খেয়ে আরিয়া সাথে সাথে উঠে দাঁড়ালো। আমার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, সো বুঝে নাও তোমার শাস্তি। ওকে, আর তুমি কার গায়ে হাত দিয়েছো সেটা নিশ্চয়ই জানো। আর হবে না তো, আমাকে আর মারবেন না। এসেই কতগুলো থাপ্পড় মেরেছেন, দেখুন এখনো লাল হয়ে আছে আমার এই কিউট ফেসটাতে। কাল কিভাবে কলেজ যাব বলেন? এই লালচে 4 আঙুলের ছাপ পড়া গাল নিয়ে কলেজে যেতে আমার সম্মানে বাঁধবে না? আমার তো একটা সম্মান আছে, তাই না? এতই বুঝো সম্মান, তাহলে বড়দের গায়ে হাত তুলো কিভাবে? তার জন্যই তো বললাম সরি, পা ধরেও মাফ চাইলাম। মাফ করতে পারি যদি বলো যে পালিয়ে যাওয়া নিয়ে যে প্ল্যানটা করেছো সেটা কবে সাকসেস করবে। কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? আমি তো আপনাকে কিছু বলিনি। আবারও থমকে বলল, আমাকে প্রশ্ন করার লাইসেন্স তোমাকে কে দিল? হ্যাঁ, আবারও ভুল করে ফেলেছি। কি শুরু করেছো? হ্যাঁ, ভয় নেই ভেতরে? এখন যদি মেরে দেই? আরিয়া ভয় জড়সড় হয়ে আসলো। আফরানের সব কিছু এই মুহূর্তে খুব শান্ত। আফরান খাটের উপর বসে শান্ত গলায় বলল, এখানে বস। কথা মতো আফরানের ডান পাশটায় কাচুমাচু করতে করতে বসলো। ভয় পাচ্ছিস? আরিয়ার চোখ দুটো গোল করে একটু নড়চড়ে হেঁচকি তুলছে। আফরান আরিয়ার বাম হাতটা তার বাম হাতের তালুতে নিয়ে ডান হাতে আরিয়ার চোখ জোড়া মুছতে লাগলো। আরিয়ার ছোট্ট কোমল শরীরখানা ভয়ে কেঁপে উঠল নাকি কারো স্পর্শে কেঁপে উঠল সেটা বোঝা গেল না। দেখ, ন্যাকামো করে তো আমাকে পানি বানিয়ে দিলি, এখন ঢং করছিস কেন? যখন দূরে ছিলাম তখন তো আমি তোকে আমার জীবনে আসতে বলিনি, তুই নিজেই এসেছিস। তারপরও অনেক চেষ্টা করেছি দূরে থাকার। আমি কারো জীবনে জোর করে থাকতে চাই না, তাই অনেক দূরেও চলে গিয়েছিলাম। তারপরও শেষ পর্যন্ত থাকতে না পেরে আসতে হলো। এখন আমি আর যেতে চাই না। আরিয়া আফরানের কথাগুলো বুঝলো কি না বোঝা গেল না। আমি কি বলেছি তুই বুঝতে পারছিস? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বুঝলো। আফরান আরিয়ার দিকে তাকে মৃদু হাসল, কিন্তু সেটা বুঝতে দিল না। আরিয়া নিচের দিকে মাথা নত করে বসে আছে। আরিয়ার চিবুক ধরে উপর করে বলল, এদিকে তাকা। আরিয়া চোখ বন্ধ করে চোখের জল ফেলেই যাচ্ছে। শুনিসনি কি বললাম? আরিয়ার সাথে সাথে চোখ খুলে আফরানের দিকে তাকালো। আফরান আবারও চোখের জল মুছে দিয়ে বলল, আচ্ছা, এত বড় কবে হয়ে গেলি? আরিয়া দৃঢ় চোখে তাকিয়ে আছে, বিন্দু পরিমাণও নড়ছে না। হয়তো ভয়ে আফরান আরিয়ার আরেকটু কাছে গিয়ে আরিয়াকে এক হাতে তার বুকে চেপে নিল, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরিয়ার হার্টের আওয়াজ ঘন হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, অনুভূতির গরম নিঃশ্বাসগুলো তার বুকের ওপর আছড়ে পড়ছে। আফরান বিষয়টা বুঝতে পেরে আরিয়াকে ছেড়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়। আর শোন, আজে বাজে প্ল্যান মাথা থেকে বের করে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। বলেই আরিয়ার কপালে ঠোঁট ছোঁয়ালো। আরিয়া কোমল শরীরখানা কেঁপে উঠল। আফরান স্মিত হেসে আরিয়াকে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে চলে গেল। আফরান এই প্রথম কলেজে পা রাখলো। হ্যাঁ, সে নিজ কাজেই ব্যস্ত ছিল, কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে। খবরটা পাওয়া মাত্র হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট তানভীরকে নিয়ে। গায়ে ব্ল্যাক শার্ট, গলায় টাই বাঁধা কোটটাও যদিও পরে আসেনি, তানভীর নিয়ে এসেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে পরিয়ে দিয়েছে। আরিয়ার জন্য যে গার্ডস দিয়ে গিয়েছে গোপনে নজরবন্দি করে রাখা হয়েছিল, তার থেকে কোনো রুমে কোন জায়গাতে বসে সেটা জেনে নিয়ে ডিরেক্ট আরিয়ার ক্লাসরুমে চলে যায়। ক্লাসের মাঝখানে হঠাৎ এমন একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? তাই তো কিছু মেয়ের মুখ হা হয়ে আছে, আর কিছু মেয়েদের চোখগুলো গোল গোল রসগোল্লার মতো হয়ে আছে। উফ, এমন হ্যান্ডসাম সুদর্শন ছেলে তারা জীবনে আর দুটোই দেখেনি। আরিয়া আর প্রেমা সামির অবাক হয়ে চেয়ে আছে। আরিয়া ভয়ে মুখের সামনে বই ধরে আছে। সে জানে নিশ্চিত তাকেই মারবে বলে এসেছে, না হলে এইখানে তো ওনার কোনো কাজ নেই। আফরান সোজা এসে আরিয়ার মুখের ওপর থেকে বইটা ছুঁড়ে ফেলে।
আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সামিরা প্রেমার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই মেয়েটার কপালে আজকেও থাপ্পড় আছে। প্রেমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্টুডেন্টদের এই অবস্থা দেখে ক্লাস স্যার বুঝতে পারলো সবাই স্বপ্নের রাজ্যে বিভোর হয়েছে। তাই তো সামনে থাকা বেঞ্চটিতে পেন দিয়ে টুনটুন আওয়াজ দিল, এমন কিছুই হয়নি এখানে, সবাই ক্লাসে মন দাও। ওই ছেলেটা একজন মাফিয়া, ওকে অভদ্রতামি করা ওর পেশা হয়ে গিয়েছে। স্যারের কথায় সবাই থতমত খেয়ে যায়। এত সুইট একটা ছেলেকে তারা কেউই অবশ্য মাফিয়ার লিস্টে ফেলতেই চায় না। আফরান তানভীরকে না নিয়েই আরিয়াকে নিয়ে অজানা কোনো প্রান্তে যাচ্ছে, সেটা তানভীরের জানা। প্লিজ স্টপ স্টপ প্লিজ। বলেই যাচ্ছে তখন থেকে গাড়ি ফুল স্পিডে চলছে। অ্যাক্সিডেন্ট হবে তো, প্লিজ ভাইয়া স্টপ। এভাবে কেন নিয়ে এলেন আমায়? হ্যাঁ, ক্লাসের সবাই কি মনে করবে? আর আপনার এত স্পিডে গাড়ি চালানোর ইচ্ছে হলে আমাকে নামিয়ে যেভাবে ইচ্ছা চালান। আমি আপনার সাথে মরতে চাই না। আফরান কোনো কথাই না বলেই গাড়ি চালিয়ে যাচ্ছে এক ধ্যানে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ি ব্রেক করলো। আকস্মিক ব্রেক করায় আরিয়া টাল সামলাতে না পেরে মাথা গিয়ে সামনের মিররে কপালের সাইডে কেটে বিন্দু রক্ত জমেছে। করছেনটা কি? ব্যথা পেলাম তো। আফরান কিছু না বলে আরিয়ার ডান হাত ধরে সামনের দিকে রাখলো। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ, আমাকে পুতুল মনে হয় আপনার কাছে? আরিয়ার কথা পাত্তা না দিয়ে আরিয়ার হাত টেনে নিয়ে গেল একটা পুরাতন বাংলোতে। একটু জঙ্গলের দিকেই হবে, আশেপাশে ঘর দেখা গেল না, তবে এখানে থেকে একটু দূরে কয়েকটা চালের বাড়ির রেশ পাওয়া গেল। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? হ্যাঁ, আমাকে কি মনে হয় আমি ভীতু? জঙ্গলে ফেলে গেলে বাড়ি ফিরতে পারবো না। ইউ আর কিডিং মি মিস্টার আফরান চৌধুরী, ভেরি ফানি। কি ভেবেছেন আপনাকে ভয় পাই এখনো? নো ওয়ে। এখন আমি আর ভয় পাই না। আমি বুঝে গিয়েছি আপনার মাথার স্ক্রু একটু ঢিলা, তাই এমন করেন। আফরান কোনো কথার পাত্তা না দিয়ে ওই খালি বাংলোটার ভেতরে ঢুকলো। বেডরুমে নিয়ে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দিয়ে প্যান্ট থেকে বেল্ট খুলতে লাগলো। আরিয়া ভয় এবার কাপা গলায় বলতে লাগলো, কি করছেন? প্লিজ আমাকে মারবেন না, সত্যি বলছি আপনাকে আমি কিছু বলিনি, বকিও নি। দেখুন ভাইয়া, আমি কিন্তু আরিয়ার কথা শেষ না করতে দিয়ে আফরান আরিয়ার উপর আঘাত করলো হাতের বেল্ট দিয়ে। আরিয়া চোখ থেকে পানি পড়ল। ভাইয়া। আফরান ডেভিল হেসে বলল, খুব ব্যথা করছে? উফ, সো স্যাড। জানিস, তোর জন্য মায়া হচ্ছে। ওই দিন এভাবে বুঝালাম, তাও তুই বুঝলি না। সুন্দরভাবে আদর দিয়ে বুঝিয়ে দিলাম। মূল্য রাখতে পারিসনি আমার আদরের, তাহলে নিশ্চয়ই আঘাতের মূল্য রাখতে পারবি। বলেই আবারও আরিয়ার শরীরে আঘাত করলো। কার লাভ রিকোয়েস্ট যেন আজকে অ্যাকসেপ্ট করেছিলি? বল বল, আর কি বলেছিলি? যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবি, আর সেটা যে কোনো মূল্যে। কিন্তু কি জানিস, সত্যি বলতে তোর আইডিয়াটা খুব সুন্দর হলেও তোর ভাগ্যটা খারাপ ভীষণ। বলেই ডেভিল হেসে আবারও আঘাত করলো। আরিয়া চিৎকার করে কাঁদছে আর বলছে, ভাইয়া আর হবে না, আমি কোথাও যাব না, আর কোনো প্ল্যান করব না। তুমি যত খুশি বাড়িতে রেখে মারো, কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে। এখনের জন্য ছেড়ে দাও প্লিজ, সত্যি বলছি। চাচা জানির দিব্যি আর কোনো। বলেই জোরে জোরে কাঁদতে লাগলো। আফরানের কোনো থামাথামি নেই। এই রাগ আজ কন্ট্রোলে আসা নয়। এই পর্যায়ে আরিয়া আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আরিয়া চোখ খুলে চারিদিকে তাকায়। তার মাথার কাছে 2-3টা মেয়ে দাঁড়িয়ে আছে। উঠে, এটা কোথায়? এখানে কেন আমি? বলেই উঠে বসতে চায়, কিন্তু শরীরে প্রচন্ড ব্যথা, উঠতে পারে না। সে শক্তিটুকু আপাতত তার নেই। একজন মেয়ে সামনে এসে বসে বলে, ম্যাম, এখন কেমন লাগছে? আরিয়া বুঝে উঠতে পারে না তার কি হয়েছে। স্যার বলেছে খাবারটা খেয়ে নিতে, না হলে শাস্তি পাবেন আবারও। আরিয়া এবার সবার কথা মনে পড়ে। হ্যাঁ, তাকে যে কুত্তার মতো আঘাত করেছে সে মিস্টার মাফিয়াই তাকে এখানে আটকে রেখেছে। তার বুঝতে বাকি রইল না। খাবো না। না খেলে স্যার আপনাকে তো মারবেই, আমাদেরকেও বকা দেবে। যা ইচ্ছা করুক আপনার স্যার, আমাকে এখান থেকে যেতে দিন। নয়তো ভালো হবে না কিন্তু।
মেয়েগুলো এবার চুপচাপ আবার আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। আরিয়া পালানোর কোনো সুযোগই পেল না, বরং বেশ খানিকক্ষণ এইভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়লো আরিয়া। রাত অনেক হয়ে গেছে, সেটা বাইরেটা দেখলে বোঝা যায়। আরিয়ার ঘুম ভাঙে একটু আগে। পাশের মেয়েগুলোকে না দেখে বেশ ভালোই লাগছে, এখনই পালানোর সুযোগ। কথাটা ভেবে দুর্বল শরীরটাকে কষ্ট করে উঠিয়ে ধীর পায়ে হেঁটে দরজা খুলতে যায়, কিন্তু সত্যি মনে হচ্ছে যে আজ তার ভাগ্যটা খারাপ না হলে বারবার ঘুরে ফিরে তাকে কেন এমন আটকই থাকতে হবে। এই যে চাচা জানের বাড়িতে বাধ্য হয়ে আছে, বাধ্য হয়ে বাড়িতেও যেতে পারছে না, বাধ্য হয়ে পড়াশোনা করছে, বাধ্য হয়ে বেঁচে আছে, সব তো তার জীবনে বাধ্যকতায় কেটে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। হঠাৎ করে এই রুমের লাইট জ্বলে উঠলো। আরিয়া হকচকি উঠে সেদিকে তাকায়। আফরানকে দেখে অন্যদিকে আবার চোখ সরালো। এই লোকটার চেহারাটাও বিরক্ত লাগে, একদম দেখতে ইচ্ছে করে না বিন্দু মাত্র। আফরান আস্তে আস্তে গলার টাইটা খুলে সোফার উপর ফেললো, শার্টের উপরের বোতাম দুটো খুলে আরিয়ার পাশে এসে বসে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। আরিয়া এখনো অন্যদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আফরানকে দেখছেই না। খাবার খেতে বলেছিলাম, খাসনি কেন এখনো? আরিয়া কোনো উত্তর করলো না। আরিয়া আমাকে আবার রাগাস না বলে দিলাম, ভালোভাবে বলছি, খেয়ে নে। এদিকে না ফিরেই বলল। আরিয়া আমি বাড়ি যাব। চাচা যান চিন্তা করছে অনেক। তোকে বলেছে চিন্তা করছে? এখনো বাসায় যায়নি তো চিন্তা করবেই, তাই না? বলেছি তুই ছায়াদের বাসায় গিয়েছিস, প্রয়োজন আছে। এবার কপাল কুঁচকে আফরানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যা বলেছেন। অবশ্য আপনাদের মতো মাফিয়া গ্যাংস্টারদের থেকে ভালো সত্য কিছু আশা করাই বৃথা। আফরান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। দেখারু, আমি কিন্তু মিথ্যা বলি না। সত্যি বললে বাবা চিন্তা করতো। এতই চিন্তা যখন, তাহলে এখানে কেন আটকে রেখেছেন? আমার থেকে কি চাই? হ্যাঁ, আমার শরীর নাকি আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা, কোনটা? আফরানের ধৈর্যের পাত ভেঙেছে। এই মেয়ে ভালোভাবে বোঝার মতো মেয়েই না। তাই ঠাস করে ডান পাশের গালটায় চর বসিয়ে দিল। আরিয়া চোখের সাথে সাথে জল এসে গড়িয়ে পড়ল। মেরে ফেলুন না, নিষেধ তো করিনি। এভাবে প্রতিদিন মারার চেয়ে একদিনেই শেষ করে দিন না আমায়। কাম অন মিস্টার মাফিয়া। আফরানের চোখ দুটো লাল হয়ে আসছে, এমনিতেই রেগে আছে, আরও এই মেয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। দাঁত খিচে বলল, তোর মরার শখ হয়েছে না? ওকে মেরে দেই। বলেই খাট থেকে উঠে দাঁড়ালো, দু হাত মুষ্টিবদ্ধ করে চারিদিকে একবার তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে টেবিলের জোরে বাড়ি মারে। আরিয়া ভয়ে কেঁপে ওঠে। এটার জন্য আরিয়া মনে হয় বিন্দু মাত্র প্রস্তুত ছিল না। আফরানের হাত থেকে রক্ত ঝরঝর করে পড়তেই থাকে। কিছু ছোট টুকরো ঢুকে গিয়েছে হাতে। ভাঙা গ্লাসটার অর্ধেকটা এখনো তার হাতে। আফরানের শরীর কাঁপছে, চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। এই বুঝি চুপ করে চোখ থেকে রক্ত গড়াবে। আফরানের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টো সে আরিয়ার দিকে ঝুঁকে গ্লাসের ভাঙা কাঁচ আরিয়ার গলা বরাবর ধরে বলতে লাগলো, মরতে চাস তাই না? ওকে মেরে দেই, এটাই ঠিক আছে। যেভাবে বলবি ওভাবেই মারবো। বলে ডেভিল হাসলো। আফরানের হাতের রক্ত আরিয়ার বুকে গিয়ে পড়েছে। আরিয়া ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, ভাইয়া আমাকে মারবেন না প্লিজ, আর বলবো না, আর হবে না। আমার খুব ব্যথা লাগছে, খুব সব কথা শুনবো আপনার, সত্যি বলছি। বলে ডুকরে কাঁদতে লাগলো। অবশ্য আফরানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু হঠাৎ চোখ গেল ভাঙা গ্লাসের একটু অংশ লেগে গলায় কেটে রক্ত জমে আছে আরিয়ার। সাথে সাথে আফরান নিজের অবস্থানের কথা মনে পড়তে গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে ব্যাকুল কণ্ঠে উম্মাদের মতো বলতে লাগলো, বেশি ব্যথা পেয়েছিস? দেখ আমি তোকে মারবো না, সত্যি বলছি। তুই আমাকে শুধু শুধু কেন রাগিয়ে দিস? আফরানের কথার পরিবর্তন দেখে আরিয়ার চোখ খুলে তাকালো। এই মুহূর্তে মিস্টার মাফিয়াকে একদম বাচ্চাদের মতো লাগলো। কিন্তু ফার্স্ট এড বক্সটা কখন আনলো সেটা আরিয়ার বোধগম্য হলো না। আরিয়ার গলায় ওয়ান টাইম লাগিয়ে দিয়ে বলল, আরিয়া খাবার খেয়ে ওষুধ খেয়ে নিবি, জলদি খেয়ে নে, না হলে অনেক ব্যথা লাগবে। গলায় কতখানি কেটে গেছে। তুই সত্যি বলিস আমি খুব বাজে, খুব খারাপ। অবাক হলো আফরানের বাচ্চামু দেখে। নিজের হাত থেকে যে এতটা রক্ত বের হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই।
লোকটার কি সত্যি সাইকোলজি কোনো প্রবলেম আছে, নাহলে এমন সাইকো কেন? আরিয়া এক দৃষ্টিতে তাকে এক মনে এইসব ভেবেই চলেছে। আফরান খাবারের প্লেটটা এনে আরিয়ার জন্য লোকমা তুলে হাত বাড়িয়ে দিতে খেয়াল করলো তার হাত থেকে রক্ত পড়ে খাবারটা নষ্ট হয়ে গেছে। রাগে বলতে লাগলো, ড্যাম ইট। ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে কাকে যেন কল দিল। আবারও আরিয়ার কাছে এসে বলতে লাগলো, ক্ষুধা পেয়েছে না তোর? একটু ওয়েট, খাবার এসে পড়বে এক্ষুনি। আরিয়া কিছু বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ সত্যি আফরানকে দেখতে ইচ্ছে হচ্ছে। এই কেমন মানুষ, খোদাই মালুম। কেউ একজন দরজায় নক করতে আফরান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে খাবারটা নিয়ে আবার দরজা আটকে দিল। আফরানের হাত থেকে এখনো রক্ত পড়ছে, তাই আবারও হাত ধুয়ে এসে খাবারে হাত দিতে চাইল, কিন্তু তার আগেই আরিয়া আফরানের হাতটা ধরে ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজটা নিয়ে প্রথমে একটা মলম লাগিয়ে দিয়ে তার উপরে ব্যান্ডেজটা দিতে লাগলো। আফরান একটু অবাকই হয়। কাজ শেষে আরিয়া বলল, আমি নিজেই খেতে পারবো। আরিয়ার এমন ব্যবহারে আফরান কিছু বলল না, স্বাভাবিক হলো এতক্ষণে। আরিয়া মুখে লোকমা তুলে বলল, আপনি খেয়েছেন? আফরান শান্ত গলা, তোমাকে জানতে হবে না। আচ্ছা, আপনার কি মাথার কোনো সমস্যা আছে? সত্যি করে বলুন তো। আরিয়ার কথায় আফরান কপাল কুঁচকায়। এইভাবে তাকানোর কি আছে? সত্যি বললাম, আমার মনে হয় আপনার ডক্টর দেখানো উচিত। তোমাকে ওসব ভাবতে হবে না। মাঝে মাঝে তুমি বলার হিসাবটা মেলাতে পারি না আপনার মুখে। এত কিছু লক্ষ্য করো। আরিয়া কিছু বলল না। আরিয়া খাবার শেষ। আফরান একটা ওষুধ আরিয়াকে দিয়ে বলল, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। খুব হাস্যকর, নিজে আঘাত করে আবার নিজেই ব্যথা সরানোর ঔষধ দিচ্ছেন। আমাকে রাগিও না। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নেয়। ঘুমিয়ে যাও। আমি বাড়ি যাব, এখানে আমার ভালো লাগছে না। বাড়ি গিয়ে কি করবি? কোনো কাস্টমার রেখে এসেছিস নাকি? যাকেই রেখে আসে, আপনার তাতে প্রবলেম কি? মুখের উপর তর্ক করছিস? আপনার উপরে কথা বলার মতো সাহস আছে নাকি? বললেই তো মেরে দেবেন। আফরান আপাতত এখন আর রাখতে চাচ্ছে না, তাই আরিয়ার কথা কানে তুলল না। যাবার সময় লাইট অফ করে যাবেন, আর তালাটা পারলে ঝুলিয়ে যাবেন না, ওকে? আফরান কথা না বলে গিয়ে লাইট অফ করে দেয়। ডিম লাইটটা লাগিয়ে দিন। নেই, পারলে ল্যাম্প লাগিয়ে নাও। না লাগালেও প্রবলেম নেই, আমি কিছু করব না। ঠিক বুঝলাম না। আফরান কথা না বলে আরিয়ার পাশে সিটে শুয়ে পড়ল। পাগল হয়ে গেছেন? আমি এখন বড় হয়েছি। ছোটবেলায় তো বিনা কাপড়েই সামনে হাঁটাহাঁটি করতি, কোলেও উঠে যেতি। আমি তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি। আফরান উঠে আরিয়ার কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলল, তা কতটুকু বড় হয়েছিস? ঘুমের মধ্যে তো দেখি একদম যা পড়েছিস সব হাওয়া। আফরানের দুষ্টু কণ্ঠ সেটা ঘুমের মধ্যে হয়, কিন্তু এইটুকু বলেই আটকে গিয়ে কাশতে লাগলো। কি বলে লোকটা এসব? কিন্তু আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, আফরান আরিয়ার থেকে সরে গিয়ে বলল, তোর ব্যাপারে এমন সব কিছু জানি যা তুই নিজেই জানিস না। এখন ঘুমিয়ে পড়, তাছাড়া এত কিছু জেনে তুই কি করবি? এমনিতেও বিয়ে তো তোর আমার সাথেই হবে, তাই না? তো সব কিছু দেখার রাইটও শুধু আমারই আছে। এসব বাজে কথা বন্ধ করুন। মরে গেলেও আপনাকে বিয়ে করব না। তাছাড়া আপনাকে বিয়ে করার কথা কেন আসে? ইটস সো ফানি। আফরানের রাগটা বোধহয় এইবার তার কপালে রক বেশিই দেখেই বোঝা গেল। দেখুন, যাই হোক, পরে দেখা যাবে। এখন আপনি এখান থেকে যান, নয়তো আমি ঘুমাবো না। আপনার ওপর বিন্দু মাত্র বিশ্বাস নেই। কখন কি করে বসবেন? তুই তো বললি বড় হয়েছিস, তো এখন কিছু করলে প্রবলেম কোথায়? দেখুন, এবারে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আফরান একটু হেসে আবার পাশ ফিরে শুয়ে যায়। আরিয়া কিছুক্ষণ বকবক করে কিছু না করতে পেরে নিজেও পাশ ফিরে শুয়ে যায়। আয়াস এই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। পুলিশ, জি স্যার, বলুন, হোয়াট ইউর প্রবলেম? আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খোলসা আমি করেছি। আসল কিলারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছে। চমকায়। আচ্ছা, তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়াস তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়। যেখানে যায় সেখানের ফুটেজ। গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক, বেশ মোটা তাজা, স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ হাঁপ ছেড়ে বলে, এই লোকটাই আসল কিলার? নো স্যার,
এটা একজন ভাড়া করা। প্রুফ? আয়াস মোটা ওই লোকটা সব ডিটেলস দিয়ে ওই লোকটার ঠিকানা বের করে তার বাড়ি গিয়েছিল, কিন্তু সে যাওয়ার আগেই লোকটাকে মার্ডার করা হয়েছে। আচ্ছা, তাহলে কিলারকে খুঁজে পাওয়া যায়নি, তাই তো? পেয়েছি। আমি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে এই লোকটাকে দেখেছি। লোকটা ভেতরে যাওয়ার পর থেকে আর কোনো ফুটেজ নেই, কিন্তু আমি চিনি লোকটাকে। কিভাবে চিনেন? এর নাম তানবীর, আমার বড় ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমার ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল, আর তার হাতেই খুন করেছে। অর্থাৎ যার সবটা আমার ভাই করেছে। বোঝা যায় আমার ভাই আসল কিলার। ব্রো কোচকে বলে আপনার ভাইয়ের নাম? আফরান চৌধুরী। আয়াসের মুখে নামটা শুনে পুলিশ কাশতে শুরু করে। এক গ্লাস পানি ঠকঠক করে খেয়ে ফেলে। আপনি কি শিওর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান? আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যের বিরুদ্ধে থাকবো, এটাই আমার কাম্য। আশা করি আপনিও এটার বিপ। আয়েশের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথা রেস্ট টেনে বলল, বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে। ভেরি গুড। বারবার নিষেধ করার পরেও নিজেই জেলের ভাত খেতে চলে এসেছে। আগে বললেই পারতিস, আগেই এনে দিতাম। আয়েশ পেছনে তাকায়। আফরান দু হাত পকেটে গোছায় স্ট্রং হয়ে দাঁড়িয়েছে। আফরানকে দেখে পুলিশ দাঁড়িয়ে পড়ে। পা কাঁপছে পুলিশের। গুড, তোকে নিয়ে আসতে হয়নি, নিজে এসে হাজির। আমি এখানে কি জন্য এসেছি সেটা এখনই বুঝতে পারবি। পুলিশকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ, আমাকে একদিন আটকিয়ে রেখেছিল এই ছেলেটা। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আমাকে যখন আটকিয়ে রাখে বারবার বলছিল আমি যেন স্বীকার করে নেই ওই খুনটা আমি করেছি। উনি একটা প্ল্যান করেছেন, আর আমার অ্যাসিস্ট্যান্টকে আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেই। দু কদম পিছে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমাকে ব্ল্যাকমেল করেছিল এই লোকটা, তাই আমি করেছি। আয়াস আফরানের কথার কোনো মানে বুঝতেই পারল না। আফরান তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আফরান? কিছু না বলে ডেভিড হাসল। পুলিশ এসে আয়াসকে অ্যারেস্ট করে বলল, মিস্টার আয়াস চৌধুরী, আপনি নিজে অপরাধ করে সেটা ঢাকা দিতে এত বড় একটা গেম খেললেন। তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয় বুঝতে পারছেন। এসবের মানে কি? আমি কেন মারতে যাব? আমি নিজেই তো একজন ডিটেকটিভ। আমি অন্যায় করতে যাব কেন? এটা খুলুন বলছি। আফরান আবারও পাকা হাসলো। আয়াসকে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এটা কেন করছিস? হোয়াই? বলেছিলাম না নিজের দুঃখ নিজে ডেকে আনিস না। শুনলি কই? নিজের দোষে নিজের এই অবস্থা করেছিস, আমাকে বলে লাভ কি বল? আয়েশের হাত কলার থেকে ছুটিয়ে বলল, ছে, মেয়েদের মতো এমন ধরাধরি করছিস কেন? হ্যাঁ, এই ইন্সপেক্টর একে নিয়ে যাচ্ছেন না কেন এখনো? পুলিশ এসে আয়াসকে শক্ত হাতে ধরে টেনে লক আপে পুরে দিল। আমাকে এমন করার প্রতিশোধ আমি নেব মিস্টার আফরান চৌধুরী। আফরান যেতে যেতে পুলিশকে বলল, এই যে স্যার, হুমকি দেওয়ার শাস্তি যেন কি, ওইটা শাস্তিটা ওকে ফ্রিতে দিয়ে দেবেন বলে আরফান চলে গেল। রাত প্রায় 11টার উপরে। আফরান বাড়ির গেটে পা রাখতে কেউ বলে উঠল, তোমার এত সাহস কিভাবে হয়? তুমি তোমার ভাইকে জেলে দিয়েছো। আফরান জাফরের দিকে তাকায়। আফরান, ওহ বাবা, কি যে বলো না তুমি। আচ্ছা, ভাই কি কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে? সেটা তোমার ছোট ছেলে করেছে, তাতে আমার কি করার ছিল বলো তো? আগেই তো সাবধান করেছিলাম, না শুনলে আমার কি করার বলো? তুমি অন্যায় করেছো, সে তো করেনি, তাহলে কেন এমন করলে? কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগলো। তুমি ওই খুনটা করেছো, কেন করেছো সেটা জেনে লাভ নেই, কিন্তু আয়াসকে এইভাবে খুনের দায় দেওয়াটা তোমার অনুচিত। তাকে কালকের মধ্যে যেন আমি দেখতে পাই। তোমার কোনো আইডিয়া আছে তোমার এই একটা মিথ্যা কথায় তার ক্যারিয়ারের কতটা ঝড় যাবে? তার স্বপ্ন মাটি হয়ে যাবে। তাকে এই ডিটেকটিভ পদ থেকে নির্বাসন দেওয়া হবে। জেনে বুঝেই করেছি বাবা। আমি চাই না তোমার ছেলে তার ডিটেকটিবিলিটি দ্বারা সারা জীবন আমার পিছে লেগে থাকুক। আর তোমার কোম্পানি সামলাবে গে? হ্যাঁ, আমি তো পারবো না কখনো। কথাটা বলে রুমেই চলে গেল। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন?
আপনার কি আর কাজ নেই? আপনাকে আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছে হয় না। কেন বোঝেন না আপনি? কথাগুলো বলেই আরিয়ার সামনের দিকে হাঁটা দিল। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব সে দিবেই। তার মতো এমন একজন মাফিয়াকে কিনা এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে গেল, সামনে থেকে চলে গেল। না, তা হতে দিবে না। এর প্রতিশোধ তো সে নিতেই হবে। এর শেষ দেখে তারপর ছাড়বো। আফরান আরিয়ার রুমে ঢুকে আরিয়াকে না পেয়ে বুঝলো ওয়াশরুমে আছে। আরিয়ার রুমটা একবার চোখ ঘোরালো, ভাবছে আজকে এই মেয়ে সকালের জন্য কি করা যায়। মুখের উপর কথা বলার এত সাহস কই পেল ওই মেয়ে? সে তো তাকে এত সাহস দেয়নি। আরিয়া শাওয়ার নিয়ে শরীরে তাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। আফরান এত দিক বিবেচনা না করেই দুই গালে তাকে দুইটা চর বসিয়ে দিল। তো এত সাহস হলো কিভাবে? আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম বিয়ে করতে? তাহলে এত কথা বলার সাহস হলো কিভাবে তোর? আরিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে, এক্ষুনি গড়িয়ে পড়বে মনে হয়। বলল, আপনার মতো লোককে বিয়ের প্রশ্নই ওঠে না। আপনি একজন খুনি, আপনি একজন মিথ্যাবাদী। আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন, আপনি আয়াশ ভাইয়াকে মিথ্যে অপবাদে জেলে দিয়েছেন। আপনাকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী। কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলিতে কি অবস্থা, বাবা মা কি করছে, কতটা কষ্ট পেয়েছে? কিভাবে বুঝবেন? আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন। আপনার পেশায় মারামারি, কুপাকুপি করা। এমন একজন খুনিকে বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে? এখান থেকে বেরিয়ে যান বলছি। আরিয়া চেঁচিয়ে কথাগুলো বলল। আফরানের চোখ দুটো ঘন লাল হয়ে আছে, পাপা করে আরিয়ার দিকে এগোচ্ছে। আরিয়া পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আরিয়ার পিঠ দেয়ালি ঠেকে। আফরান আরিয়ার দুগাল চেপে ধরে বলে, আমি খুনি তাই না? আমি বিবেকহীন তাই না? কার জন্য বললি? দুটো ছেলের জন্য? ওই দুটো কি তোর রোজ কাস্টমার ছিল? বল। শরীরের জ্বালা মেটাতে এদের দিয়ে আমাকে বল, আমি মিটিয়ে দিই। ট্রাস্ট মি, ওই দুটোর চেয়েও বেশি মজা দিতে পারবো। আফরানের কথাগুলো আরিয়ার কানে বজ্রপাতের মতো শুনল, কিন্তু আফরান এত জোরে চেপে ধরার কারণে আরিয়া নড়তে পর্যন্ত পারছে না। বল কখন কখন এদের দিয়ে কাজ করতি, আমি সেই সময় এসে জ্বালা কমিয়ে দিয়ে। আরিয়ার কোনো রকম নিজেকে ছাড়ি হাঁপাতে হাঁপাতে বলল, আপনার মতো এত নিকৃষ্ট মনের মানুষ আমি আর দুটি দেখিনি। এত নিচ আপনার হৃদয়। ছি! আফরান এবার আরিয়ার হাত ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, কি বললি? আমি নিকৃষ্ট? ঠিক আছে, এবার না হয় নিকৃষ্ট হয়ে দেখাই। বলে আরিয়া আফরানকে দুই হাত দিয়ে একাধারে থাপড়িয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। আফরান এবার আরিয়ার দুই হাত বিছানার সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। আরিয়া গোঙাচ্ছে। আরিয়ার এমন গোঙানির আওয়াজে আফরান অসহ্য হয়ে আরিয়ার ঠোঁটে কামড় বসালো। তারপর নিজের মতো করে অনেকক্ষণ চুমু খেয়ে ছেড়ে দিল। আরিয়ার ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে কামড় দেওয়ার কারণে। ছাড়া পাওয়া মাত্রই জোরে জোরে নিঃশ্বাস নিতেই লাগলো। মনে হচ্ছিল এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। আফরান বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে আবার আরিয়ার ঘাড়ে, গলায়, তাওয়ালের ওপর পর্যন্ত যতটুকু শরীর দেখা যায় ততটুকুতেই হালকা কামড় বসাতেই লাগলো একের পর এক। আরিয়া কাপা কাপা গলায় কোমল ভাবে বলল, প্লিজ স্টপ। আফরান আরিয়ার দিকে তাকালো। আরিয়ার চোখ বন্ধ করে আছে, চোখের পাপড়িগুলো কাঁপছে। আফরান আরিয়ার হাত ছেড়ে দিয়ে দু হাতে আরিয়ার দুগাল মৃদু স্পর্শ করে চোখের পাতায় চুমু খেল। আরিয়ার শরীর কেঁপে ওঠে। না চাইতো আরিয়ার হাত দুটো আফরানের কলারে চলে যায়। হাত দুটো দিয়ে আফরানের কলার ধরে আছে শক্ত করে। আফরানের রাগটা বোধহয় কমিছে, না হয় একদম মিশে গেছে। বিন্দু মাত্র রাগের রেশ নেই। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে অপলক এক দৃষ্টিতে। তার সেই ছোট্ট ভালোবাসার মানুষটা কত বড় হয়ে গেছে, তাকে ছেড়ে থাকার জন্য কতটাই না চেষ্টা করেছে। তার উপর যে রাগটা নিয়ে ছোটবেলায় শহরে এসেছিল সেটা এখন আর নেই। এখন চায় খুব কাছে থাকতে, খুব কাছে। আফরান আবার মৃদু হাসে। আর এর অবস্থা দেখে এখনো কাঁপছে মেয়েটা। নিজের এই মৃদু হাসি মাখা মুখখানে আরিয়ার থেকে লুকে গম্ভীর কণ্ঠে বলল,
মুখের মুখের উপর আর কথা বলবি? আরিয়া কিছু বলল না। আফরান হালকা ধমক দিয়ে আবার বলল, উত্তর দে, না হলে কিন্তু আবার। না না না, আর বলবো না ভাইয়া, প্লিজ ছেড়ে দিন। তো এইভাবে অন্ধ হয়ে থাকবি নাকি চোখ খুলবি? আরে এক চোখ টিপে টিপে খুলে আফরানকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ অফ করে নেয়। আফরান আরিয়ার এমন পাগলামো দেখে হেসে আবার বলল, খুলবি নাকি আবারও আরিয়া ঠাস করে চোখ খুলে নিয়ে বলে, এই তো তাকালাম, কিছু করবেন না বলুন। আফরান এবার আরিয়ার সামনে হেসে আরিয়ার নাকে নাক ঘষে বলে, পাগলিটা। আরিয়া একদম মূর্তির মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আফরান আরিয়ার কপালে চুমু খেয়ে ওপর থেকে সরে পাশে শুয়ে বলে, যা কাপড় চেঞ্জ কর। আরিয়ার মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলো, সাথে সাথে উঠে বসে। কি হলো, চেঞ্জ কর। আপনি অনেক খারাপ হয়েছেন। আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলে, এভাবে খালি টাওয়ারে বসে থাকলে আরো খারাপ হয়ে যাবে। আমাকে এভাবে পাগল না বানিয়ে ড্রেস পরে আয়। আরিয়া একবার নিজের দিকে তাকে আরো জোরে জোরে কাঁদা শুরু করলো। হয়েছেটা কি, এভাবে কাঁদছিস কেন? ভাইয়া আমি এভাবে আছি, আপনি আমাকে এখন বলছেন? তা কি হয়েছে? আমি কি বলেছি এভাবে থাকতে, নাকি তুই এসেছিস? দরজা আটকিয়ে শাওয়ারে যাবি, ঠিক আছে? আমি তো দরজা আটকে এসেছিলাম, কিন্তু আমি দরজা লাগালেও আপনি কিভাবে যেন এসে পড়েন। তোর রুমে ডুপ্লিকেট চাবি আমার আছে। আরিয়া অবাক হয়ে আফরানের দিকে তাকায়। আর তোর শরীরের দাগগুলো এখনো যায়নি। আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরিয়া কিচ্ছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করবো, আপনি বের হন। আমি দেখবো বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? 1000 বার দেখেছি, বুঝলি? আর গোসলে গিয়ে এভাবে সুসাইড করার সাবজেক্টটা বাদ দিয়ে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। আপনি কিভাবে জানলেন? তোকে ভাবতে হবে না এত কিছু, এখন আমি গেলাম।